জীবনে নানা রং নানা দিক, আমরা খুঁজি সেই রং আর রাঙাতে চাই সবকিছু। ডিবিসি নিউজের আয়োজন চতুরঙ্গ সাজানো হয়েছে সংস্কৃতি অঙ্গনের বহু গুণীজনের জীবনের রঙিন গল্প নিয়ে। সপ্তাহের এই দিনটিতে আমরা হাজির হই এমন মানুষদের সাথে নিয়ে যাদের বর্ণাঢ্য জীবনের নানা দিক আমাদের উজ্জীবিত করে আনন্দিত, উল্লসিত। সবাইকে স্বাগত জানাচ্ছি চতুরঙ্গের আজকের আয়োজনে, সাথে আছি সৌরভ আপ্পা। আজ চতুরঙ্গে আমরা সময় কাটাবো দুইজন সঙ্গীত শিল্পীর সাথে। আমাদের সাথে আছেন শারমিন আহমেদ মিন্নি এবং নিশাত আঞ্জুম। স্বাগত দুজনকেই আজকের এই আয়োজনে, এবং দুজনই আমাদের সাথে সময় দিয়েছেন, দুজনকেই অসংখ্য ধন্যবাদ। প্রথমে মিন্নি আপা, আপনার কাছ থেকেই জানতে চাচ্ছি, বাংলাদেশের প্রথম নারী রক গিটারিস্ট আপনাকে বলা হয়, এবং আমাদের সাথে আরেকজন আছেন যিনি বাংলাদেশের প্রথম নারী হেভি মেটাল গিটারিস্ট। দুজনকেই আসলে আমাদের ধন্যবাদ জানাচ্ছি ডিবিসির পক্ষ থেকে। আপনার শুরুটা জানতে চাচ্ছি মিন্নি আপা, মানে ওই সময় তো ল্যাপস্টিল গিটার, হাওয়েন গিটার অনেক নারীরা বাজাচ্ছিলেন, কিন্তু স্প্যানিশ গিটার বা ইলেকট্রিক গিটার, রক গিটার বাজানোর মতো নারীদের সংখ্যা খুবই কম ছিল বা ছিলই না। আপনি শুরু করলেন, আপনি যাত্রা শুরু করলেন নারী গিটারিস্ট হিসাবে। এই শুরুর গল্পটা যদি আমাদের জানাতেন। আচ্ছা, আমার ভাই মনি, রকেট ভাই, এরা সবাই মিলে প্র্যাকটিস করতো। এরা আজম ভাইয়ের সাথে বাজাতো। আর বাংলাদেশের সেই সময় 5-6টা ব্যান্ড ছিল, তো সবার সাথেই মোটামুটিভাবে রকেট ভাই যাওয়া আসা ছিল। তো আমাদের বাড়িতে আসা যাওয়া হতো, আড্ডা হতো। তা থেকে আমার একটা অনুপ্রেরণা জাগে। তো আমি চুপিসারে তাদের ইয়েটা দেখতাম, প্র্যাকটিসও দেখতাম, যে কীভাবে বাজাচ্ছে, কীভাবে কর্ডগুলো করতেছে, ফলো করতাম। করার পরে আস্তে ধীরে জিনিসগুলো আমি চলে আসে আমার মাইন্ডে। ভাইয়া আমাকে নিয়ে মাঝে মধ্যে প্র্যাকটিস করতো। এর পরবর্তীতে 1983-তে জাতীয় শিশু একাডেমি থেকে আমি যাওয়ার জন্য মরক্কো, তুরস্কতে ফার্স্ট হই আর কি। আসলে ফার্স্ট হই বলতে কি বলবো, তো গিটার প্লেয়ার ছিল না। বাবু না কি নামটা আমি ভুলে গেছি, ও দাঁড়িয়েছিল আমার সাথে। তো ও আমার থেকে অনেক সিনিয়র ছিল, কিন্তু আমি ওখানে সান্তানার একটা লিড প্লে করেছিলাম, মুনফ্লাওয়ার। হ্যাঁ, খুব বিখ্যাত একটি। তো যাই হোক, তো ওটা করার পরে তো সবাই অবাক হয়ে গিয়েছিল। আমি তখন 9 বছর 8 মাস ছিলাম। তারপরে আমি ওখানে চান্স পেলাম, এবং 12টা কান্ট্রির মাঝে কোনো বাচ্চাদের হাতে গিটার তখন ছিল না, শুধু আমার হাতেই গিটার ছিল স্টেজে। এটা নিয়েও রাশিয়া, তারপর অন্যান্য দেশ, তুরস্ক, মরক্কো, তো ওরা খুবই আনন্দিত হয় আমার সাথে ফ্রেন্ডশিপ করে। এবং ওরা আমাদের বাড়িতেও তুরস্ক থেকে আমাদের বাসায় ঘুরতে আসছিল, আমাকে দেখার জন্য বেড়াতে এসেছিল। সো এইগুলো আমার একটা অ্যাচিভমেন্ট আমার লাইফে। অবশ্যই, অনেক ধন্যবাদ। আমরা আবার আসছি। এখন নিশাত, আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আপনি তো শুরুই করলেন ইলেকট্রিক গিটার দিয়ে এবং হেভি মেটাল মিউজিক দিয়ে। যখন আসলে মিনিয়াপাদের মতো অল্প কিছু নারী শিল্পীরা যারা আসলে লিড গিটার বাজাচ্ছে বা অ্যাকুস্টিক গিটার, ইলেকট্রিক গিটার বাজাচ্ছে, হেভি মেটাল মিউজিক দিয়ে শুরু করার ইচ্ছেটা কিভাবে জাগলো মনে? না, অ্যাকচুয়ালি আমার স্টার্টিংটা হেভি মেটাল দিয়ে না, মেটালের তো অনেকগুলো ডিভিশন আছে। সো আমি হচ্ছে গ্রুভ মেটাল দিয়ে স্টার্ট করা আমার। জিনিসটা হচ্ছে যে আমার ফ্রেন্ড ছিল যারা কলেজে, তারা বেসিক্যালি মেটাল হেড ছিল। তো ওদের কাছ থেকে ল্যাম্ব অফ গড, সেপালচুরা, এই ব্যান্ডগুলো আমি গান শোনা শুরু করি। অ্যান্ড দেন শুনে আমার ওদের গ্রুভগুলো খুব ভালো লাগতো, যে আমি যদি এগুলো বাজাতে পারতাম। সো ওখান থেকে আস্তে আস্তে এই ফ্যাসিনেশনটা ক্রিয়েট হয়, ওখান থেকেই পরে ইউটিউব দেখে দেখে শেখা। আচ্ছা, ইউটিউবে শেখাটা তো আসলে বেশ একটা ভাস্ট প্রক্রিয়া, কারণ এত বেশি লেসেন্স, এত বেশি মিউজিশিয়ানরা সেখানে বিভিন্ন লেসেন্স দিয়ে রেখেছে, এবং একা একা শেখার যে অথই সাগরে হারিয়ে যাওয়া, এইটা আপনি কিভাবে দেখেন? নাকি একজন নির্দিষ্ট গুরুর কাছে আসলে নিয়মিত শিখে যাওয়ার বিষয়টা কোনটা আপনার কাছে মনে হয়, কেমন আর কি দুটোর মধ্যে পার্থক্য? আমার কাছে মনে হয় যে কোনো ইনস্ট্রুমেন্ট কোনো গুরুর কাছে শেখাই বেস্ট, কিন্তু আমার ক্ষেত্রে সেই সৌভাগ্যটা হয় নাই। সো আই হ্যাড নো আদার অপশন, আমার ইউটিউব দেখে শিখতে হয়েছে। ঠিক আছে, এখনও অনেকেই নিশ্চয়ইভাবে শিখছে, তবে একটা বেসিক চর্চার মধ্যে থাকাটা খুব জরুরি, এবং এই চর্চা থাকুক, শিক্ষাও চলতে থাকুক পাশাপাশি। আসলে এই শিক্ষা তো শেষ নেই, সারা জীবন মিউজিকটা শিখে যেতেই হয় সবাইকে। মিনিপা, আপনার কাছ থেকে প্রথম যেমন শুনছিলাম যে সেই মরক্কো যাওয়া বা শিশু একাডেমির প্রোগ্রামে, এই সময় তো আমরা জানি যতদূর আপনার নিজের গিটার ছিল না এই সময়, এবং এই সময় একজন আপনাকে গিটার দিয়েছিলেন, বাংলাদেশের খুব প্রবাদ প্রতিম কিংবদন্তি একজন শিল্পী। সেই গল্পটা যদি দর্শকদের কাছে শোনাতেন। আমি যখন ওখানে লেটারটা আসে যে আমাকে যেতে হবে মরক্কো, তুরস্কতে, তো আমার স্কুলে যে হেডমিস্ট্রেস ছিলেন উনি আমাকে
স্কুলের অ্যাড্রেসে দিয়েছিলাম, ভয়ে বাবা মার অ্যাড্রেস দিইনি। তারপরে আম্মাকে বললাম, তো আম্মা তখন আমাকে বললো যে ঠিক আছে তুমি একটা কাজ করো। তো আম্মা সবসময় নিরুৎসাহ করতো না, আমাকে 3 টাকা দিয়ে বললো তুমি আজম ভাইয়ের কাছে যাও। আমি তখন মানে আম্মা বললো তার কাছে যাও কারণ সে তো তোমাকে স্নেহ করে। আমি আজম ভাইয়ের কাছে চলে গেলাম, আমার পায়ে স্যান্ডেলও ছিল না, এতটা আমি ক্রেজি হয়ে গিয়েছিলাম। আজম ভাইকে বলার পরে উনি এত খুশি হলেন, ওনার একটাই গিটার ছিল, আর তারা বাংলাদেশে সবাই জানে তার সম্পর্কে, তাই না? ওনার ওই গিটারটা উনি আমাকে দিয়ে বলল যে বাংলাদেশে আমি তোমাকে উপাধি দিলাম প্রথম ফিমেল গিটারিস্ট, আর তোমার আমার এই গিটারটা তুমি নিয়ে যাবা, যতদিন তোমার প্রয়োজন হয় তুমি এটা রেখে দিবা। আসলে তিনি আসলে সিংহ হৃদয়ের একজন মানুষ ছিলেন, এটা সবাই জানে, এত বড় হৃদয়। ওটা খুবই এক্সপেন্সিভ একটা গিটার ছিল, 12 স্ট্রিং গিটার। হ্যাঁ। যেহেতু গুরু আজম খানের প্রসঙ্গই চলে আসলো, আজম খানের একটি গান শুনতে পারি কিনা আমরা আপনার কাছ থেকে? আপনি তো অনেক সময় কভার করেন। করব, তার মতো তো আর হবে না, আই উইল ট্রাই মাই বেস্ট। প্লিজ আমরা একটা গান শুনেই ফেলি তাহলে। ওকে, আসো। জি প্লিজ। একটা মিনিট। হ্যাঁ, জেগে জেগে কত কথাই আমি ভাবি, ভাবি কেন বোঝে না, তাই ঘুম আসে না, ভাবি কেন বোঝে না, তাই ঘুম আসে না। তুমি আমি কেন দূরে দূরে খুঁজে বেড়াই ঘুরে ঘুরে, তুমি আমি কেন দূরে দূরে খুঁজে বেড়াই ঘুরে ঘুরে, মন কি যে চায় কতটুকু বাবা, পাপি কেন বোঝে না, তাই ঘুম আসে না, পাপি কেন বোঝে না, তাই ঘুম আসে না।
চলে যায় কতটুকু বাবা আপনি কেন বোঝে না তাই খুব হাসে না পাপড়ি কেন বোঝে না তাই ঘুম আসে না। আচ্ছা ছোটবেলায় এই গানটা দিয়ে আমার গিটার শেখা আর কি হাতে করি এজন্যই আমি এই গানটা করি। অবশ্যই অনেক ধন্যবাদ আপু। একদম অদ্ভুতভাবে এই গানগুলো আসলে চিরকালীন এবং পপ সম্রাট আজম খান, রক সম্রাট আজম খান তিনি আমাদের মধ্যে থেকেই যাবেন তার গান দিয়ে। নিশাত, আপনি তো দীর্ঘদিন ধরে আপনিও কাজ করছেন গান নিয়ে, নতুন গানও রিলিজ হচ্ছে, অ্যালবাম রিলিজ হচ্ছে, একটা গান শুনতে পারি কিনা আপনার? শিওর। আমি এখন হচ্ছে যে গানটা গাবো সেটা অলরেডি রিলিজড, আমার বয়কট অ্যালবামের ফার্স্ট ট্র্যাক, এটা অদৃশ্য। সো প্লিজ। Since it's a pop song and electric guitar করতে পারলে আমার জন্য বেটার হতো, বাট অ্যাকোস্টিকে ফার্স্ট টাইম করতেছি, সো ইয়া লেটস গিভ ইট আ ট্রাই। আমি মাঝরাতে হাতে নিয়ে অন্ধকার, এই বুকে জমে আছে নির্বিষ হাহাকার, কি খুঁজে নেই চল বাকি রোগ দরকার, ছুটে যায় ভিড় ঠেলে চোখে কেউ দেখে না, ভয় পায় দেখে দিলে আড়াল করা যায় না, কথা বলি জোরে তবু কানে কেউ নেয় না, তারা কিন্তু ঠিকই দেখতে পায়, তবু লাখো মানুষের ভিড়ে আজ আমি অদৃশ্য। চলতে থাক এই নিখুঁত মিথ্যে অভিনয়, চলতে থাক হোক তবে মিথ্যেরই জয়, চলতে থাক এই নিখুঁত মিথ্যে অভিনয়, চলতে থাক হোক তবে মিথ্যেরই জয়। না 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 ধার বেশি করে শুধু তোলপাড়, এর কোনো শেষ নেই হবে যাবার, খুশি আমি আয়োজন খাই কেউ বলে আসছে, কারো হাত ধরে দেখি কারো হাত কাঁপছে, বেঁচে আছি ঠিক তবু মৃত বলে ভাবছে, তারা কিন্তু ঠিকই শুনতে পায়, তবু সেসব গুণী মানুষের ভিড়ে আজ আমি অদৃশ্য। চলতে থাক এই নিখুঁত মিথ্যে অভিনয়, চলতে থাক হোক তবে মিথ্যেরই জয়, চলতে থাক এই নিখুঁত মিথ্যে অভিনয়, চলতে থাক হোক তবে মিথ্যেরই জয়। অসম্ভব সুন্দর, অনেক ধন্যবাদ। একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি চতুরঙ্গের আড্ডায়। আমাদের সাথে আজ আছেন দুজন গুণী সঙ্গীত শিল্পী শারমিন আহমেদ মিন্নি এবং নিশাত আঞ্জুম। দুজনকেই আবারও স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। নিশাত, কিছুক্ষণ আগে আপনার সাথে কথা হচ্ছিল, আপনার একটি গান শুনছিলাম আমরা, নতুন ধারার গান, নতুন রকমের গান। এখন তো নতুন অ্যালবামের একটা কাজ শুরু করেছেন যতদূর শুনতে পাচ্ছি, এবং কি ধরনের অ্যালবাম হবে এটা, কি ধরনের কাজ করবেন যদি আমাদের জানাতে। আমার এই অ্যালবামটা হচ্ছে রেট্রো পপ, যেটা হচ্ছে 1980s আমরা যে পপ সংসগুলো শুনতাম, আমি ট্রাই করছি আমার অ্যালবামটা ওই জনরা রাখার। আচ্ছা, কয়টা গান আসলো বা মিউজিক ভিডিওর কাজ চলছে কিনা?
টোটাল এই অ্যালবামটাতে 7টা গান, অলরেডি একটা রিলিজ হয়েছে অদৃশ্য, অ্যান্ড অলরেডি আরেকটার মিউজিক ভিডিও শ্যুট হয়ে গেছে চুমকি এখন ঢাকা, ওটা হচ্ছে নেক্সট রিলিজ হবে। অ্যান্ড ফুল ফ্লেজেড অ্যালবাম এই মান্থে রিলিজ করার কথা ছিল, বাট সিন্স আই ওয়ান্ট এভরিথিং টু বি পারফেক্ট অ্যান্ড মিক্সিংয়ের একটু কাজ বাকি, সো নেক্সট মান্থ হোপফুলি। আশা করছি খুব দ্রুতই কাজগুলো শেষ হয়ে যাবে এবং সব কিছু মিলিয়ে নতুন কিছু স্বাদ পাবে আমাদের দর্শকরা এবং শ্রোতারা। মিনি আপু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, দীর্ঘদিন ধরেই তো গান করে যাচ্ছেন, গানের চর্চায় আছেন, আপনিও দেশের বাইরেও ছিলেন অনেক দিন, অনেকটা সময়। আসলে দেশ ছেড়ে দেশের বাইরে থাকার প্রবাস জীবনের কিছু স্মৃতি যদি জানাতেন, এবং সেখানেও তো বিভিন্ন মিউজিক্যাল পারফরমেন্সে আপনি অংশ নিতেন, সেই গল্পগুলো যদি কিছু জানাতেন আমাদের। ওখানে যখন প্রথম মেলাটা হয়, প্রথমটা সেটা তো আমি করি, ফুয়াদ আল মুক্তাদির, আমরা সবাই, রিচার্ড, আমরা গান করি এবং সবসময় গানের মধ্যেই থাকতাম শোগুলোতে। তো ওখানেও প্রোগ্রাম হতো, করতাম, এভাবেই সময় কেটেছে, কাজের অফে গান বাজনার মধ্যেই থাকতাম। অবশ্যই সেই সাথে নিয়মিত কনসার্টে অংশ নেওয়ার যে বিষয়গুলো ছিল, দু একটা স্মৃতি যদি জানাতেন আমাদের। ওই যে বললাম না, বিশাল, ওখানে যখন আগে যে প্রথম মেলাগুলো হতো ওটা বিশালভাবে হতো, কারণ মাত্র তখন শুরু হয়েছে, এখন তো এগুলা নর্মাল হয়ে গেছে। তো আমি তখন এটিএন বাংলাতে জব করতাম, সো নাইসলি সব কিছুই হতো। তারপর যে কোনো প্রোগ্রামগুলোতে আমাদেরকে ডাকা হতো, কারণ আমাদের একটা ব্যান্ড ছিল, সো ওখানে আমরা মিউজিক নিয়ে কাজ করতাম, সেভাবেই চলতো। আচ্ছা, অবশ্যই। এবং দেশে ফেরার পরে আবার নতুন করে কাজ শুরু করলেন, বেশ কিছু অ্যালবামও রিলিজ হলো, যুদ্ধ শিশুদের নিয়ে সম্ভবত একটা কাজ আমরা দেখেছিলাম বেশ কিছুদিন আগে, রক ঘরানার একটা হার্ড রক ঘরানার গান। এখন কি ধরনের কাজ নিয়ে সময় কাটাচ্ছেন? এখন রক সঙ্গে করছি, কিছুদিন আগে একটা রিলিজ হয়েছে, দেখেছো তো ওটা সম্ভবত। তারপর আরেকটাও করেছি, ওটা ফেসবুকে দিয়েছি আমি, বাট ওটা এখনও মিউজিক ভিডিওটা হয়নি, আমি নর্মালি ওটা দিয়ে দিয়েছি আমার ফেসবুক ফ্রেন্ডদের জন্য। সো আরও গান আসছে আর কি, পার্ট টু পার্ট, এটা সময় লাগে, হুট করে তো করা যায় না। তারপরে আমার অলরেডি 11টার মতো হয়ে গেছে গান। বাহ, তাহলে তো খুব দ্রুত নতুন একটি অ্যালবাম আমরা পাচ্ছি আশা করছি। হ্যাঁ, আর একটা খুবই হার্ড রক গান রেডি হচ্ছে আচ্ছা, আমার ব্যান্ড থেকে নির্বাসন। অবশ্যই আমরা অপেক্ষায় থাকলাম। সেই সাথে দীর্ঘ পথ চলা আপনার এই সঙ্গীত জীবনে, এবং সেখানে আয়ুব বাচ্চু শ্রদ্ধেয় এবি, তার সাথেও তো আপনি সাহচর্য পেয়েছেন, এবং এবির গানও কিছু কাভার করেন, আমরা দেখেছি বিভিন্ন সময়। এবির যদি একটা গান আমাদের শুনিয়ে ফেলতেন। বাচ্চা ভাই, গান করতে ভয় লাগে, আমি ফ্র্যাঙ্কলি বললাম, কারণ অনেকদিন প্র্যাকটিস নাই। শো হওয়ার কথা ছিল বাংলাদেশের, যাই হোক একটা মানে পরিস্থিতির জন্য সব কিছু বন্ধ হয়ে আছে, সব কিছুই। তো অনেকদিন পরে আবার গিটার হাতে নিলাম, তারপর আমি ট্রাই করছি করার জন্য আমাদের শ্রদ্ধেয় বাচ্চু ভাইয়ের গান। ঠিক আছে, তুমি আমাকে হেল্প করো। ওকে, তুমি কেন এত অচেনা হলে, সে আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকে সব কষ্ট দু হাতে সরিয়ে চলো বদলে যা, তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। কতবার আমি কেঁদেছি,
গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে নাও। কত রাত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে নাও। তুমি কেন বোঝো না সহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। যতবার ভেবেছি ভুলে যাব, তার বেশি মনে পড়ে যায় ফেলে আসা সেই সব দিনগুলো, ভুলে যেতে আমি পারি না। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। অসংখ্য ধন্যবাদ আপু, অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং আসলে বাচ্চু ভাইয়ের গানগুলোই তো এমন যে আসলে এই গানগুলো যখনই আমরা শুনি কোনো একটা সেই স্মৃতির মধ্যেই আমরা পৌঁছে যাই। সেটাই। আর এই গানগুলো আসলে কালজয়ী পর্যায়ের গান এবং দীর্ঘদিন ধরে টিকে থাকবে আশা করছি এবং সবার মধ্যে দিয়ে। বাচ্চু ভাই তো অনেক স্নেহ করতেন আপনাকে, কিছু স্মৃতি যদি আমাদের জানাতেন। যে স্মৃতি দুটা আমার মনে পড়ে, যেটা যে আমি বিটিভিতে একটা শো করছিলাম, মানে প্রোগ্রাম করেছিলাম, তো প্রোগ্রামে গান গিয়েছিলাম রুপিল ইসলামের। হ্যাঁ, তো আমি তারপরে গেলাম তার পরের দিন একটা স্টুডিওতে, প্র্যাকটিস প্যাডে যাওয়ার পরে বাচ্চু ভাই আমাকে বললো যে গতকাল যে প্রোগ্রামটা হলো ওটা আমি লিড প্লে করে সব কিছু আমি নিজেই করেছি। সাথে আমার ব্যান্ড ছিল তখন, গ্রিন এক্স ব্যান্ড, 1984-এর দিকে। তারপর বললো ওটা কি তুমি? তো আমি বললাম জি। তো বাচ্চু ভাই আমাকে বলেছিল তুমি কিন্তু অবশ্যই আমার সাথে দেখা করবে। তো সেই টাইমটাতে ফ্যামিলিগত ব্যাপারে নানান কিছুতে পড়াশোনার কারণে বাচ্চু ভাইয়ের সাথে আমার দেখা হয়নি। পরে বাচ্চু ভাইয়ের সাথে আমার 19 বছর পরে আমেরিকাতে উনি আমাকে দেখে বললো যে তুমি কি মিন্নি? তো আমি তো থতমত খেয়ে গেছি, হাউ কাম, সে আমাকে কী করে চিনলো এত বছর পরে, কারণ তখন আমি খুবই ছোট। তো বললো যে তুমি আমাকে হাফ এন আওয়ার সময় দিবে। তো আমি বললাম কেন দিব না, অবশ্যই দিব। তো আমার একটা ভাইয়ের অ্যাড্রেস দিলাম ইউএসএতে, উনি ওখানে আসলো। তারপর উনি মানে 8 আওয়ার্স আমাদের সাথে জ্যামিং করলো, কথা বললো। হ্যাঁ, এগুলো আমার জীবনের একটা অনেক বড় স্মৃতি। অবশ্যই। আর তার আসলে যে জ্যামিং করার প্রবণতা এবং সবার সাথে মিউজিক করার যে ইচ্ছাটা, এটা আসলেই অসাধারণ ছিল। এবার নিশাত আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সামনের পরিকল্পনা কি আসলে? সামনের পরিকল্পনা হচ্ছে আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট মাই অ্যালবাম। এটা পুরো 1 বছর লেগেছে আমার এটার কম্পোজিশন, প্রোডাকশন সব মানে শেষ করার জন্য, লিরিক রাইটিং, মেলোডি রাইটিং। সো অ্যান্ড 4টা মিউজিক ভিডিও আসছে এই অ্যালবামের। সো এগুলো ঠিকমতো শেষ করতে পারাটাই আমার আপাতত গোল। অবশ্যই। সেই সাথে আপনিও তো দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, মাঝখানে সম্ভবত পড়াশোনার জন্য লন্ডনে ছিলেন, এবং এই সময় আপনি সেখানে বেশ কিছু, ইংল্যান্ডে বেশ কিছু টিমের সাথে মিউজিক করেছেন, কনসার্টে অংশ নিয়েছেন। এই সময়ের কিছু স্মৃতি যদি আমাদের জানাতেন। ওখানে অ্যাকচুয়ালি লাইভ কনসার্টস করার যে সিনারিও, ওটার মানে কি বলবো যে অনেক ভাস্ট একটা অপরচুনিটি আছে নিউ মিউজিশিয়ানদের জন্য যারা নাকি রাইজিং। সো অপরচুনিটি অনেক, অ্যান্ড অনেক জনরার মিউজিশিয়ানদের সাথে আমার কাজ করা হয়েছে। অ্যান্ড মিউজিক নিয়ে পড়াশোনা করার মানে আই ওয়াজ লাকি ইনাফ টু স্টাডি মিউজিক ইন লন্ডন। অ্যান্ড বিভিন্ন দেশের মিউজিক্যাল কালচার, বিভিন্ন দেশ থেকে স্টুডেন্টরা আসছে আমাদের মিউজিক কলেজে পড়তে, তো তাদের ট্র্যাডিশনাল মিউজিক, তারপরে তাদের মিউজিক সিনারিও, এগুলো সম্পর্কেও টুকটাক ধারণা হয়েছে। সো ইট ওয়াজ ফ্যান্টাস্টিক।
অবশ্যই। এবং সেই সাথে আসলে দুই দেশের, বাংলাদেশের সাউন্ড মিউজিক এইসব এবং ইংল্যান্ডের বা লন্ডনের আসলে সাউন্ড মিউজিক মিউজিশিয়ানদের মূল বেসিক তফাৎ আপনি কি দেখতে পান আপনার জায়গা থেকে? অনেস্টলি যদি আমি বলতে চাই তাহলে আমি বলবো যে মিক্স মাস্টারিংয়ের যেই একটা মানে ফাইনাল সাউন্ডের যে একটা আউটপুট, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মিক্সিং মাস্টারিং সেক্টর এখনও অনেক পিছানো। এটাতে আরও কাজ করা দরকার, মানে আমাদের প্রডিউসারদের ইনক্লুডিং মি। আমিও ট্রাই করছি এটা মানে শিখার। মিক্সিং মাস্টারিং ইজ এ ভেরি টাফ জব। সো মানে আমার মনে হয় যে মানে আমাদের দেশের গানগুলোতে ইটস টু মাচ মানে রিভার্ব ডিলে এত বেশি যে র সাউন্ডটা অ্যাকচুয়ালি মানে ওভাবে ফুটে ওঠে না, যেটা মানে সিঙ্গারদের একটা স্ট্রং ভয়েস বা তাদের যে টেক্সচার ভয়েসের, এটা হচ্ছে এই বিভিন্ন ইফেক্টের জন্য এটা ঢাকা পড়ে যায়। সো জিনিসগুলো আরও ন্যাচারাল রাখলে আমার মনে হয় বেটার। অবশ্যই সাউন্ড তো পরিবর্তনশীল এবং সবসময় চেঞ্জ হচ্ছে। এখন বাংলাদেশেও অনেক কাজ দেখছি আমরা যেটা তুলনামূলক ক্লিন এখনকার সময় আমরা যে কাজগুলো দেখছি, এবং আশা করছি সামনে নিশ্চয়ই আরও একটা নতুন সময় আসবে। এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে, আমরা একটা বিরতি নিয়ে ফেলবো। চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের চতুরঙ্গের আজকের আয়োজনে। আমাদের সাথে আছেন দুই গুণী সঙ্গীত শিল্পী, আমাদের বাংলাদেশের প্রথম নারী রক গিটারিস্ট শারমিন আহমেদ মিন্নি এবং বাংলাদেশের এই মুহূর্তের খুব জনপ্রিয় একজন হেভি মেটাল আর্টিস্ট এবং গিটারিস্ট নিশাত আঞ্জুম। দুজনকেই আমরা স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। এবং বিরতির আগে নিশাত আপনার সাথে কথা বলছিলাম, এবার মিন্নি আপার কাছ থেকে একটু কথা শুনতে চাচ্ছি। মিন্নি আপা, আপনি তো নিজেও দেশের বাইরে দেশে অনেক জায়গায় কাজ করে গেছেন, এবং সবচেয়ে বড় কথা দর্শকরা হয়তো অনেকেই জানেন না, আপনি একজন ক্যান্সার সার্ভাইভার এবং ক্যান্সারের সাথে যুদ্ধ করেছেন, এখনও সেই যুদ্ধ চলমান, এবং সব কিছু কাটিয়ে আবার আপনি কিন্তু নতুনভাবে মিউজিকে ফিরছেন। এই অভিজ্ঞতা, এই যন্ত্রণার গল্পটা একটু শুনতে চাচ্ছিলাম। আসলে কারণ আমরা আসলে যদিও যন্ত্রণার গল্প, কিন্তু আসলে এই গল্পগুলো কিন্তু আসলে মানুষকে প্রেরণা যোগায় এবং যে কোনো পরিস্থিতিতে ফাইট করার যাতে। অবভিয়াসলি আসলে বিষয়টা হচ্ছে যে ক্যান্সার আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা টিউমার থেকে ওটা ক্যান্সার ক্রিয়েট করেছিল, ক্যান্সার 2। তো ওটা যেহেতু ক্যান্সার 2 ছিল, টিউমারটা ফেলে দেওয়ার পরে, থাইরয়েড ফেলে দেওয়ার পরে ওখানে আর ক্যান্সারটা নেই আমাকে রেডিয়েশন দেওয়ার পরে। হ্যাঁ, 2 টাইমস রেডিয়েশন দেওয়ার পরে ক্যান্সারটা বিলুপ্তি হয়ে গেছে। সো কিন্তু আমাকে চেকআপের উপরে থাকতে হয়, প্রতিটা জিনিসই চেকআপের উপরে থাকতে হয়, হোয়াটএভার। অবশ্যই আমরা প্রার্থনা করি আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠেন এবং আপনি স্বাভাবিকভাবে আবার গানের কাজ করতে থাকেন। আপনি তো নিজের অনেক গানও আছে, একটা যদি নিজের মৌলিক গান শোনাতেন আপনার। হ্যাঁ, আমার কিন্তু এই যে বহুপদ পিছনে ফেলে যেটা, ওই গানটা আমার ক্যান্সার সার্জারি হওয়ার 8 মাস পরে ওই গানটা আমি করেছি মিউজিক ভিডিও। এবং ওটা যাই হোক, ওটা আমি এখন করতে পারছি না যেহেতু আমার ব্যান্ড সাথে নেই, তবে আমি আমার আরেকটা গান করছি, ঠিক আছে? জি আপু। একাকী ঘরে বন্দি করে রেখেছি আমাকে, আর শুধু ভাবছি কেন মনে পড়ছে তোমাকে। মনের সীমানা ছেড়ে চলে গেছো তুমি বহুদূর, তার সাথে ভেঙে গেল আমার সাজানো সব সুর, আর তাই তো আমি রয়ে গেলাম একা, স্বপ্নেও পাই না তোমার দেখা। মনের ভেতর আমার কি শূন্যতা, হৃদয়ে আজ বিষণ্ণতা। স্তব্ধ এই রাতে শুধু কাঁদছি আমি একাকী, আর শুধু দেখছি রাত জাগা
বাতাস ছুঁয়ে গেছে আমাকে, বিষাদী অন্ধকার জাগিয়ে তুলছে অতীতকে, আর তাই তো আমি রয়ে গেলাম একা, স্বপ্নেও পাই না তোমার দেখা। মনের ভেতর আমার কি শূন্যতা, আজ বিষণ্ণতা। অনেক ধন্যবাদ আপু, অসংখ্য ধন্যবাদ। আমরা একদমই আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি এবং আজকের আয়োজন থ্যাংক ইউ, কিন্তু অনেক দ্রুত চলে গেল আজকের এই সময়। নিশাত, শেষ গানটি আপনার কাছ থেকেই শুনতে চাচ্ছি এবং এই গানটি শোনার আগে আমরা আসলে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসতে চাই। চতুরঙ্গে এই ছিল আজকের আয়োজন, সঙ্গেই থাকুন 24 ঘন্টা ডিবিসি নিউজের। নিশাত প্লিজ আপনি একটু শেষ গানটি যদি আমাদের শুনিয়ে দেন এবং এই গান শুনতে শুনতে আজকের আয়োজন আমরা শেষ করব। শিওর, এখন আমি যে গানটা গাবো সেটা হচ্ছে আমার ফার্স্ট অ্যালবাম যেটা ছিল 2020-তে রিলিজ হয়েছিল, রাইজ, ওটার একটা গান এটা। সো এই গানটার নাম হচ্ছে ক্যান টেম মি নাও। সো ইয়া, লেটস স্টার্ট।